ঠিক আছে, জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করলেন, বুঝলাম যে তিনি তারেক রহমানকে নির্যাতন করেছিলেন, কিন্তু তখনকার টাস্ক ফোর্সের প্রধান জেনারেল মতিনের অনুমোদন তাতে ছিল না বলে মনে করছেন? সাবেক সেনা প্রধান এবং তৎকালীন সিজেএস ইকবাল করিম ভুইয়াকে কেন এখনো বাইরে রাখা হচ্ছে? তার ভূমিকা কি কোনো অংশে কম ছিল, বা তাদের ভূমিকা কি কোনো অংশে কম ছিল? তাও বাদ দিলাম, সদ্য সাবেক হওয়া স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, তাকেই বা কেন আটক করা হচ্ছে না? তার ভূমিকা অত কম নেই ১/১১ ভয়ঙ্কর অরাজনৈতিক সরকারের আমলে। আর পালের গোদাটার কি হবে ১/১১ আর ২০২৪-এর অরাজনৈতিক সরকারের মাস্টার মাইন্ড ডক্টর মোহাম্মদ ইউনূস, যে কিনা তারেক রহমানকে মেরে ফেলার নির্দেশ দিয়েছিলেন বলে শোনা যায়? তার কি হবে? তাকে ডিফ্যাক্টো প্রধানমন্ত্রীর মর্যাদায় রেখে এসএসএফ এর নিরাপত্তা প্রোটোকল দিয়ে রেখে দেবেন আর জেনারেল মাসুদদেরকে ধরবেন? হবে না। বাংলাদেশের রাজনীতি যে প্রতিশোধের আর কেবলই প্রতিশোধের, তা নতুন করে বোঝার কিছু নেই। ২০০৭ সালের ১১ই জানুয়ারি একটি সেনা সমর্থিত সরকার গঠিত হয়, যাকে সকলেই ১/১১ সরকার বলে উল্লেখ করে। সেই সরকার কেন গঠিত হয়েছিল তা যেমন আমরা জানি, তেমনি সেই সরকার আসলে রাজনীতিবিদদের কিভাবে নির্যাতন করেছিল তাও এখন আর অজানা নয়। দীর্ঘ ১৯ বছর পর সেই সরকারের একজন সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে, যদিও অন্য মামলায়। তবুও মানুষ জোরে সোরে বলছে যে ১/১১ সময় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে নির্যাতনের কারণেই জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে আটক করা হয়েছে। জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী সম্পর্কে তারেক রহমানের খালু অথবা মামা। তাকে গ্রেপ্তারের কারণ কোনটা সঠিক সেটা বলে দেওয়ার দরকার নেই, কিন্তু ১/১১ সরকার থেকে শুরু করে ২০২৪ সালের জুলাই সন্ত্রাসের সরকার, এই দুটি অরাজনৈতিক সরকারের পেছনেও যে ব্যক্তির নোংরা হাত সবচেয়ে বেশি কাজ করেছে তার নাম তো ডক্টর মোহাম্মদ ইউনূস, তাই না? ডক্টর মোহাম্মদ ইউনূসের মাথা থেকে এসেছিল রাজনীতিবিদদের মাইনাস করে সুশীলদের সরকার গঠন করা। তারেক রহমানকে নির্যাতন করে মুচলেকা দিয়ে দেশ ছাড়া করার বিষয়টি ইউনূস জানতেন না, তা কি পাগলেও বিশ্বাস করবে না? তাহলে আজকে ইউনূসকে ভিভিআইপি মর্যাদা দিয়ে এসএসএফ এর নিরাপত্তা প্রোটোকল দিয়ে ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী হিসাবে কাজ করতে দেওয়া হচ্ছে, আর জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে আটক করা হচ্ছে। বিষয়টি নিঃসন্দেহে আলোচনার দাবি রাখে, তাই না? চলুন আলোচনা তবে করা যাক। ২০০৭ সালের ১১ই জানুয়ারি বাংলাদেশে যে রাজনৈতিক ভূমিকম্পটি ঘটেছিল তার পেছনে সরাসরি সংঘাতের কারণ ছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে কেন্দ্র করে বিএনপি জামায়াত জোটের একগুঁয়ে অবস্থান। সংবিধান সংশোধন করে প্রধান বিচারপতি KM হাসানের চাকরির মেয়াদ বাড়ানো বা বয়স বাড়ানো, ২৮শে অক্টোবরের রক্তাক্ত সংঘাত এবং প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন আহমদের অসাংবিধানিকভাবে নিজেকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান ঘোষণা করা, এসব ঘটনার ধারাবাহিকতায় দেশ যখন সম্পূর্ণ অস্থিরতার দিকে ধাবিত হচ্ছিল, তখন সেনাবাহিনী হস্তক্ষেপ করে ফখরুদ্দিন আহমেদ, মইনু আহমেদের নেতৃত্বে একটি সেনা সমর্থিত সরকার প্রতিষ্ঠা করে। এই সরকার শুরুতে জনগণের একটি বড় অংশের সমর্থন পেয়েছিল, কারণ তখনকার রাজনৈতিক ধ্বংসযজ্ঞ থেকে মুক্তি চেয়েছিল মানুষ। কিন্তু ধীরে ধীরে এই সরকার -2 ফর্মুলা, রাজনীতিবিদদের বিরুদ্ধে কঠোর অভিযান এবং শেষ পর্যন্ত তারেক রহমানের উপর নির্মম নির্যাতনের ঘটনা প্রকাশিত হতে থাকে। জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী ছিলেন সেই সময়ের জাতীয় সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী, যার নেতৃত্বে গঠিত টাস্ক ফোর্সগুলো রাজনৈতিক নেতাকর্মী এবং সরকারি কর্মকর্তাদের বাড়ি, অফিসে সাঁড়াশি অভিযান চালাতো, ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নিত। তারেক রহমানকে নির্যাতনের অভিযোগে মাসুদ চৌধুরীকে আটক করা হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এই নির্যাতনের নির্দেশ বা অনুমোদন কি শুধু মাসুদের একার ছিল, নাকি তার চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সম্মতিও ছিল তাতে? আর এই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কারা তা তো একটু আগেই বলেছি, আবারও বলছি। ঠিক আছে, জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করলেন, বুঝলাম তিনি তারেক রহমানকে নির্যাতন করেছিলেন, কিন্তু তখনকার টাস্ক ফোর্সের প্রধান জেনারেল মতিনের অনুমোদন তাতে ছিল না। জেনারেল অবসরপ্রাপ্ত এম এ মতিন ছিলেন ফখরুদ্দিন সরকারের যোগাযোগ উপদেষ্টা এবং জাতীয় সমন্বয় কমিটির চেয়ারম্যান। টাস্ক ফোর্সগুলোর সব অভিযানই তার দপ্তর থেকে সমন্বয় হতো। মতিনের নির্দেশে বা অনুমোদন ছাড়া মাসুদের পক্ষে এমন ব্যাপক আকারে অপারেশন চালানোর আদৌ সম্ভব ছিল কি? অথচ আজ মাসুদকে গ্রেপ্তার দেখানো হলেও মতিন সম্পূর্ণরূপে অব্যাহতি পেয়ে আছেন। তিনি বেঁচে আছেন কিনা তাও জানি না। একই প্রশ্ন উঠে সাবেক সেনাপ্রধান এবং তৎকালীন সিজিএস ইকবাল করিম ভুইয়াকে নিয়ে।
তিনি তখন সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ বা সিজিএস হিসেবে দায়িত্ব পালন করছিলেন। 11ই জানুয়ারি ক্যান্টনমেন্ট থেকে জেনারেল মইনু আহমেদ এবং অন্যান্যরা যখন বঙ্গভবনে যান তখন ক্যান্টনমেন্টের দায়িত্বে ছিলেন ইকবাল করিম ভূঁইয়া। পরবর্তীতে সেনা সদরে প্রথম ব্রিফিংয়েও তার উপস্থিতি ছিল। অর্থাৎ 1/11 পুরো ঘটনার তিনি একজন প্রত্যক্ষ সাক্ষী, প্রত্যক্ষ অংশগ্রহণকারী এবং সেনা কাঠামোর ভেতরে থেকে সমন্বয়ের দায়িত্বেও তিনি ছিলেন। টাস্ক ফোর্স, ট্রুথ কমিশন, রাজনৈতিক নেতাদের গ্রেপ্তার সবকিছুর খবরই তার গোচরে এসেছে। তাহলে তাকে কেন এখনো বাইরে রাখা হচ্ছে? তার ভূমিকা কি কোনো অংশে কম ছিল? আরও একজন আছেন সদ্য সাবেক হওয়া স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনিও 1/11 সেই ভয়ঙ্কর রাজনৈতিক সরকারের আমলে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। তাকেই বা কেন আটক করা হচ্ছে না? তার ভূমিকাও কি কম? কম নয়। কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটি ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে। 1/11 সরকার গঠনের পেছনে তার ভূমিকা এখন আর গোপন নেই। নোবেল জয়ের মাত্র 3 মাস পর তিনি নাগরিক শক্তি নামে একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেন, যার মূল লক্ষ্য ছিল প্রধান রাজনৈতিক দলগুলোকে ধ্বংসস্তূপে পরিণত করে একটি বিকল্প শক্তি হিসাবে আবির্ভূত হওয়া। ফখরুদ্দিন আহমদকে প্রধান উপদেষ্টা করতে ইউনূসই পরামর্শ দিয়েছিলেন বলে আমরা জানতে পেরেছি বহুদিন ধরেই। -2 ফর্মুলার ধারাটিও তার মগজ থেকে এসেছে। তার মতো বুদ্ধিজীবী এবং সুশীল সমাজের একটি অংশের মাথা থেকে এই পুরো প্রক্রিয়াটি পরিচালনা করা হয়েছিল। আমরা ভুলে যাইনি যে প্রথম আলোর প্রথম পাতায় 2 নেত্রীকে যেতে হবে। ডেইলি স্টারের দিনের পর দিন কলাম বেরিয়েছে, মন্তব্য কলাম বেরিয়েছে যে 2 নেত্রীকে বাদ দিয়ে ব্যাটল অফ 2 বেগমস। আমরা ভুলে যাইনি সে কথা। ক্ষমতার পালাবদল কেবল নির্বাহী পর্যায়ের কিছু ব্যক্তিকে বিচারের মুখোমুখি করা হয়, কিন্তু সেই ষড়যন্ত্রের মূল হোতারা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা নিয়ে ক্ষমতার কেন্দ্রে থেকে যান। বাংলাদেশে বিরাজনীতিকরণের প্রকল্প বারবার ফিরে এসেছে। 1/11 যেমন রাজনীতিবিদদের বাইপাস করে সুশীল সমাজ, সেনা এবং আমলাতন্ত্রের সমন্বয়ে একটি বিকল্প ব্যবস্থা কায়েমের চেষ্টা হয়েছিল। 2024-এর 5 আগস্টের পরেও একটি আন্তর্জাতিক তত্ত্বাবধানে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে একই রকম প্রবণতা লক্ষ্য করেছি আমরা। কিন্তু ইতিহাস প্রমাণ করে রাজনীতিকে রাজনীতিবিদদের হাত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থ হয় এবং ভবিষ্যতে প্রতিশোধের চক্র তৈরি করে। আজ মাসুদ চৌধুরী গ্রেপ্তার হলেও যদি তার চেয়ে বড় কুশীলবরা যেমন মতিন, ইকবাল করিম ভূঁইয়া, জাহাঙ্গীর আলম চৌধুরী এবং সর্বোপরি ডক্টর মোহাম্মদ ইউনূস বিচারের বাইরে থাকেন, তবে এই গ্রেপ্তার কেবল একটি প্রতিশোধমূলক রাজনৈতিক খেলায় পরিণত হবে। আসল প্রশ্ন হলো, বাংলাদেশ কি কখনোই এই রাজনৈতিক প্রতিহিংসার চক্র থেকে বেরোতে পারবে, নাকি 1/11 মাস্টার মাইন্ডের সুরক্ষা দিয়ে শুধু নির্বাহী পর্যায়ের ব্যক্তিদের কাঠগড়ায় দাঁড় করানোর মধ্য দিয়ে এই চক্র চলতে থাকবে? এখন যদি বলা হয় আমরা কেবল তারেক রহমানের নির্যাতনের বিচার করছি, তবে সেটিও একটি রাজনৈতিক বাজ বিচার বা রাজনৈতিক বিচার। কারণ 1/11 সময় নির্যাতনের শিকার হয়েছেন হাজারো মানুষ। বিএনপি, আওয়ামী লীগের নেতাকর্মীরা, ব্যবসায়ীরা, আমলা, এমপি, এমনকি সাংবাদিকরাও। তাদের কেউ বিচার চাইলে কি তাদেরও মামলা হবে, নাকি শুধু যার নির্যাতনের বিষয়টি এখন রাজনৈতিকভাবে ব্যবহারযোগ্য শুধু সেটিই বিচারের টেবিলে উঠবে? বাংলাদেশের রাজনীতিতে এই বাজবিচার বা বাজবিচারের বিচারই আসলে সবচেয়ে ভয়ঙ্কর। কারণ এটি বিচার নয়, এটি প্রতিশোধের একটি নতুন সংস্করণ। আর প্রতিশোধের রাজনীতি যখন ইতিহাসকে বাজবিচার করে, তখন ইতিহাস আর তার প্রতিশোধ নেয়। 1/11 মাস্টার মাইন্ডকে রেখে দ্বিতীয় সারির কুশীলবকে ধরলে হবে না। হয় সবাইকে ধরতে হবে, নাইলে কাউকে নয়। ভালো থাকবেন সবাই।